দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। পুরোটা সংবাদ জুড়ে আমরা দুজন থাকছি, আমি তানজিয়া চৌধুরী এবং এর সাথে রয়েছে আমি নীরা ফেরদৌস। জানাবো বিস্তারিত সংবাদ। নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির জন্য 5 জনের নাম প্রস্তাব করেছে জাতীয় পার্টি। সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ শেষে একথা জানান জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। এর আগে বিকেল 4টায় জিএম কাদেরের নেতৃত্বে 8 সদস্যের প্রতিনিধি দল বঙ্গভবনে যান। প্রায় 2 ঘন্টার আলোচনায় কুশল বিনিময়ের পাশাপাশি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের নানা দিক নিয়ে আলোচনা হয়। আগামী বুধবার জাসদ নেতারা রাষ্ট্রপতির সংলাপে অংশ নেবেন। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য এরকম একজন ব্যক্তি বের করার জন্য কি কি পন্থা এবং কি কি মাপকাঠি কিভাবে করা হবে সেটা এই আইনে সুস্পষ্টভাবে ব্যাখ্যা থাকতে হবে। যে নির্বাচন কমিশন গঠন করলেই হবে না, নির্বাচন কমিশনকে আমাদের যথেষ্ট পরিমাণে তাদের কর্তৃত্ব দিতে হবে। বর্তমান সরকার একদলীয় শাসন কায়েম করেছে আর আওয়ামী লীগ স্বাধীনতা বিরোধী শক্তিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিজয় দিবসের আলোচনায় এমন মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে দলের সিনিয়র নেতারা বলেন, আরেকটি ভোটারবিহীন নির্বাচন করতে নাটক শুরু করেছে সরকার, যার শুরু হয়েছে বঙ্গভবনে সার্চ কমিটির মিটিং দিয়ে। বিস্তারিত সাকিবুর রহমানের রিপোর্টে থাকছে। রাজধানীর মহানগর নাট্যমঞ্চে মহান বিজয় দিবসের আলোচনা সভার আয়োজন করে বিএনপি, যেখানে উপস্থিত ছিলেন দলের সিনিয়র নেতারা। এ সময় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সরকার বিরোধী আন্দোলনে নেতাদের মাঠে থাকার আহ্বান জানান। গতকাল আপনাদের সকলের অংশগ্রহণে যে বিজয় মিছিল হয়েছে এক ঐতিহাসিক মিছিল, এই ধারা অব্যাহত রাখতে হবে এবং এটাকে পৌঁছে দিতে হবে বিজয়ের শেষ প্রান্তে। স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর রায় বলেন, সার্চ কমিটির নামে জনগণের সঙ্গে মশকরা শুরু করেছে সরকার। সার্চ কমিটি এটা একটা ফার্স্ট কমিটি, অর্থাৎ জনগণের সাথে মশকরা করা। এখানে আমরা যাব, তার সময় নষ্ট করব, সেই সময়টা বড় হাসিনাকে তাড়ানোর কাজে লাগায়। একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠনের জন্য যদি আলোচনা হয়, একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য আলোচনা যদি প্রয়োজন হয়, সেক্ষেত্রে নিশ্চয়ই বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে, সুষ্ঠু নির্বাচনে বিশ্বাস করে, সেই ক্ষেত্রে বিএনপি নিশ্চয়ই বিবেচনা করতে পারে। বঙ্গভবনে সার্চ কমিটির মিটিং শুরু করে সরকার আরেকটি ভোটারবিহীন নির্বাচনের নাটক শুরু করেছে বলে মন্তব্য করেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বর্তমানে তারা আগামী আরেকটি নির্বাচন করার জন্য নাটক শুরু করেছে। আজকের সেই নাটকের প্রথম মঞ্চায়ন হয়েছে বঙ্গভবনে। তারা নাকি নির্বাচন কমিশন করার জন্য সার্চ কমিটি করবে, আলোচনা শুরু করেছে। এগুলো আমরা তামাশা গত 3টি নির্বাচনে আমরা দেখেছি। এই নির্বাচন কমিশন হয় রাবার স্টাম্প। এই শেখ হাসিনার সরকার যতদিন আছে, কোনো নির্বাচন কমিশন এদেশে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে পারবে না। সভাপতির বক্তব্যে মির্জা ফখরুল সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সরকার পতনের আন্দোলনে থাকার আহ্বান জানান। সকলকে ঐক্যবদ্ধ হয়ে জনগণকে সঙ্গে নিয়ে, সমস্ত রাজনৈতিক শক্তি, ব্যক্তি, সংগঠনকে সঙ্গে নিয়ে আমাদেরকে দুর্বার গণ আন্দোলনের মধ্য দিয়ে এই ভয়াবহ দানবীয় যে শক্তি আমাদের বুকের উপর চেপে বসে আছে, তাকে পরাজিত করে সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। অনুষ্ঠানে খালেদা জিয়াকে মুক্ত করে বিদেশে নিয়ে সুচিকিৎসার দাবির স্লোগানে মুখর ছিল প্রাঙ্গণ। সাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন হয়েছে। সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ এ রিট করেন। শারীরিক নানা জটিলতা নিয়ে রাজধানী এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিতে দীর্ঘদিন ধরে সরকারের কাছে দাবি জানিয়ে আসছে তার পরিবার ও বিএনপি নেতারা।
তরুণ সমাজে মেধা কাজে লাগিয়ে আগামী সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তোলা হবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তাদের মেধা বিকাশ ও জীবন গঠনকে সবচেয়ে গুরুত্ব দেয় সরকার। বিকেলে ভার্চুয়াল মাধ্যমে সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। আর প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেন, তরুণদের হাত ধরেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। মারফরেজা রিপোর্ট। তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে আগামীর সমৃদ্ধির বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তরুণ প্রজন্মকে নিয়ে কাজ করছে দেশের অন্যতম বৃহৎ প্ল্যাটফর্ম ইয়ং বাংলা। তরুণদের উৎসাহ দিতে এবার পঞ্চমবারের মতো ইয়ং বাংলা আয়োজন করল জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের। চলতি বছর 15টি সংগঠনকে দেয়া হয় এই পুরস্কার। তুলে দেন বঙ্গবন্ধু দহিত্র ও CRI এর ট্রাস্টি রেদওয়ান মুজিব সিদ্দিক। পরে ভার্চুয়াল মাধ্যমে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব অজেদ জয় বলেন, তরুণদের মাধ্যমেই এগিয়ে যাবে উন্নয়নের বাংলাদেশ। ভলান্টিয়ার্স বিভিন্ন সংস্থা করে নিজেদের পরিশ্রম দিয়ে নিজেদের উদ্যোগে দেশের মানুষের সেবা করে যাচ্ছে। আপনারা সবাই সেই সোনার বাংলার একটি উদাহরণ। সোনার বাংলার স্বপ্ন হচ্ছে আমাদের দেশের মানুষের উন্নয়নের স্বপ্ন, আমার দেশের উন্নয়নের স্বপ্ন। আর প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে আধুনিক জ্ঞান অর্জনের বিকল্প নেই। তাই উন্নয়ন পরিকল্পনায় তরুণদের মেধা বিকাশকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছে সরকার। আজকে তরুণরা নিজেদেরকে প্রস্তুত করবে আগামী দিনের জন্য, যেন এই দেশকে তারা এগিয়ে নিয়ে যেতে পারে। প্রযুক্তি আসছে, সেই প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে হবে, প্রযুক্তির সাথে পা ফেলেই এগিয়ে যেতে হবে। আমাদের দেশের তরুণ ও যুব সমাজের অবদানকে স্বীকৃতি দিতে সবসময় আমি এই তরুণ সমাজ তোমাদের পাশে আছি। বর্তমানকে আগামী প্রজন্মের জন্য উৎসর্গ করা হয়েছে জানিয়ে সরকারের উন্নয়ন পরিকল্পনায় সবাইকে শামিল হবার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজিব সিদ্দিককে তার জন্য একটা হাততালি। মারফরেজা, RTV, ঢাকা। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের সার্বভৌমত্ব নিরাপত্তা রক্ষায় নৌবাহিনীকে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে চট্টগ্রামের নেভাল একাডেমিতে অনুষ্ঠিত রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানের দিক নির্দেশনামূলক বক্তব্যে এ আহ্বান জানান তিনি। এ সময় নিরাপত্তার পাশাপাশি সমুদ্র সম্পদ রক্ষায় নৌবাহিনীকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলা হয়েছে বলেও জানান সরকার প্রধান। জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সহ সকল ক্ষেত্রে তাদের আত্মত্যাগ ও কর্তব্যনিষ্ঠা বাংলাদেশের জন্য বয়ে এনেছে বিরল সম্মান। আমি আশা করি চাকরি ও ব্যক্তিগত জীবনের যে কোনো সংকটে তোমরা এ ধরনের সুবিবেচনা ও নেতৃত্বসুলভ গুণাবলীর পরিচয় দেবে। কর্মজীবনে মুক্তিযুদ্ধের চেতনায় বলীয়ান হয়ে দেশ মাতৃকার সার্বভৌমত্ব নিরাপত্তা রক্ষার্থে তোমরা নিরলসভাবে কাজ করে যাবে বলে আমি বিশ্বাস করি। যত বাধা বিপত্তি আসুক না কেন, বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করাই সরকারের অন্যতম লক্ষ্য বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স পদক প্রদান অনুষ্ঠানে একথা জানান তিনি। মারফরেজার আরেকটি রিপোর্ট। বিদেশের মাটিতে দেশীয় কূটনৈতিক আর বাংলাদেশের জন্য বিদেশি কূটনীতিদের অবদানের স্বীকৃতি হিসেবে গেল বছর থেকে বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স পদক দিয়ে আসছে সরকার। চলতি বছর এ পদক লাভ করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স বিভাগের সচিব রিয়াল অ্যাডমিরাল খুরশিদ আলম ও ঢাকায় নিযুক্ত আরব আমিরাতের সাবেক রাষ্ট্রদূত সাইফ আবদুল্লাহ আল মেহরি। বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে পদক তুলে দেন পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন। পরে বক্তব্যে সরকার প্রধান বলেন, সব দেশের সঙ্গে সুসম্পর্ক আর বিশ্ব শান্তি ও মানবতা প্রতিষ্ঠায় কাজ করছে বাংলাদেশ। সদস্য ছিল সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। এবং আমরা আওয়ামী লীগ সরকার গঠন করার পর থেকে এই নীতি অনুসরণ করে যাচ্ছি। প্রতিবেশী রাষ্ট্রগুলির সাথে আমরা সুসম্পর্ক বজায় রেখে যাচ্ছি। তাছাড়া আমরা সমগ্র বিশ্বব্যাপী জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে অবদান রেখে যাচ্ছি। দেশ উন্নয়নশীলের মর্যাদা পেলেও লক্ষ্য আরো বহুদূর বলে জানান প্রধানমন্ত্রী। যত বাধাই আসুক, যে স্বপ্ন নিয়ে
আমার বাবা এই দেশ স্বাধীন করেছেন, তার সেই স্বপ্ন পূরণ করতেই হবে। বাংলাদেশ হবে ক্ষুধা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ। দারিদ্র বলে মাঙ্গা বলে বাংলাদেশে কিছু থাকবে না। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ সুন্দরভাবে বাঁচবে এবং উন্নত জীবন পাবে, সেটাই আমার লক্ষ্য। এর আগে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমিনের সম্পাদনায় শেখ হাসিনা বিমুগ্ধ বিস্ময় বইয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মারুফ রেজা, RTV, ঢাকা। অনিয়মের মহোৎসব চলছে রেলে। অসাধু কর্মকর্তা কর্মচারীদের দৌরাত্মে অতিষ্ঠ যাত্রীরা। অনলাইন ও স্ট্যান্ডিং টিকিট নিয়ে চলছে রমরমা অবৈধ বাণিজ্য। অনলাইনে টিকিট মিলছে কালোবাজারিদের হাতে, আর এজন্য দেশজুড়ে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট। দালাল অসাধু রেল কর্মকর্তাদের পাশাপাশি যার নেপথ্যে রয়েছেন স্থানীয় সংসদ সদস্যরা। রেলের নিয়ন্ত্রণ নিয়ে আশিকুল আলমের ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন সুমন দে। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন। RTV টিমের গন্তব্য কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনে ভৈরব। কাউন্টারের সামনেই রেলের স্টোর কিপার পরিচয় দেয়া লুৎফর জানালেন, জনপ্রতি 50 টাকা করে 2 জন 100 টাকা দিলেই নিরাপত্তা ভেদ করে পৌঁছে দেবেন ট্রেনে। ঘটনার সত্যতা জানতে লুৎফরের কথা মতো কাজ। ঢুকতেই আনসার সদস্য হাবিবের হাতে 50 টাকা ধরিয়ে দেয় লুৎফর। পথ চলতে চলতে সে জানায়, একসাথে 20 থেকে 30 জনের টিকিটের ব্যবস্থা করা তার জন্য কোনো ব্যাপারই না। 20-30 জনের মতো যাই, আগে টিকিট করে দিতে পারবেন? এটা কি টিকিটে যা আছে ওটা দিয়ে দেবো, আর আপনারা কত কেমনে নিতে? পথে এয়ারপোর্ট, নরসিংদী, টিটিকান্দা সব স্টেশনেই বিনা টিকিটে উঠছে যাত্রী। বাদ যায়নি চালকের আসনও। ট্রেনের পরিচালকের রুমেও টিকিট ছাড়া যাত্রী। আপনি এখানে লোক উঠাইছেন কেন? আপনার আসনে আপনি লোক উঠাইছেন কেন? কথা বলার টাইম নেই ভাই। কথা বলার টাইম নাই কেন? আপনার টিকিট ছাড়া না? টিকিট আমি স্টাফ ভাই। আপনি তো আপনার স্টাফ। আরে ভাই স্টাফ দেখান। আপনি শুনুন, আমি স্টাফ। আপনি কার্ড দেখাবেন না ভাই? আপনি দৌড়াচ্ছেন কেন? আপনি স্টাফ হলে কার্ড দেখান। লাভ দিছে? কাউন্টারে গেলাম, জিজ্ঞাসা করলাম যে টিকিট, বললো যে টিকিট সব সেল হয়েছে। পরে বললাম যে আপনি স্ট্যান্ডিং টিকিট দেন। উনি বললো যে স্ট্যান্ডিং টিকিট দেওয়া যাবে না। তারা বললো যে টিকিটের ব্যবস্থা করতে পারি, আমাকে আরও 50 টাকা জরিমানা দিতে হবে। আমি 50 টাকা আপনার রাজস্ব খাতে পাঠিয়ে দেব। বলে এইটার জন্য সরকার আপনাকে রাখে নাই, এইভাবে জুলুম করিয়া রাজস্ব খাতকে ডেভেলপ করবেন, এই জন্য সরকার আপনাকে নিয়োগ করে নাই। 3 ভাগ হয়, 250 টাকার মধ্যে স্টেশন মাস্টার পাবে 25 টাকা, আর বাহিটা পাবে ব্লেকার, আর নেতা নেতৃস্থানীয় যে লোকগুলো আছে, সামসা সুমসা যারা আছে, জনপ্রতিনিধি, মেম্বার অফ পার্লামেন্ট যারা, ওনাদেরকেও বলা হইলেও কোনো পদক্ষেপ নেওয়া হয় না। এটা একটা ট্র্যাডিশন হয়ে গেছে, ওটাই যেন এখন নিয়ম, আর যেটা কাউন্টারে টিকিট পাওয়া যাবে এটা হলো অনিয়ম। সিলেট রেলওয়ে স্টেশনে একই অবস্থা। কাউন্টারে নেই টিকিট, বিক্রি হচ্ছে কবিরের খাবারের দোকানে। 3টা এসি দাম কত ভাই? ভাড়া আছে 630 টাকা, সকালে মূল্য 2100 টাকা, 200 টাকা আর কি 3 দিন। আচ্ছা, আমি আপনার দোকানের সামনে আসতেছি ভাই। ওনাকে হাতে নাতে ধরা হয়েছে, আপনি ওকে নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন। অবৈধ টাকার ভাগ পৌঁছে যাচ্ছে রেলের কর্মচারী থেকে শুরু করে উপরের মহল পর্যন্ত। সিন্ডিকেট কারসাজির কারণে লোকসান গুনছে যোগাযোগের অন্যতম সেবা খাত, রাজস্ব হারাচ্ছে সরকার, আর দুর্ভোগ পাচ্ছে সাধারণ মানুষ। আশিকুল আলম, RTV, ঢাকা। সরকারি প্রতিষ্ঠানগুলোকে লুটেপুটে খাচ্ছে কিছু আমলা, এমন অভিযোগ করে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেছেন, সরকারি সম্পদ ভাড়া দিয়ে বছরের পর বছর বেতন বোনাস নিলেও কর্মকর্তাদের দুর্নীতির কারণে ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনকে আজও লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে পারেনি তারা। বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে BSEC ভবনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও বিজয়ের সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বঙ্গবন্ধুর হাতে গড়া প্রতিষ্ঠানগুলোকে লাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার নির্দেশ দেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন BSECর চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল হক ভূঁইয়া। স্বাধীনতার 50 বছর সুবর্ণ জয়ন্তী আমরা উদযাপন করছে। কোন শিল্প কারখানা আপনারা লাভজনক করেছেন একটি কথা বলতে পারবেন? পারবেন না।
প্রত্যেকটি অলাভজনক প্রতিষ্ঠান একটি মানুষ পিপিলিকার গতিতে চলছে আর একটি রকেটের গতিতে বড়লোক হচ্ছে। রকেটের গতিতে যে বড়লোক হচ্ছে তার গতিটাকে স্থিমিত করে সমাজে বৈষম্য দূর করতে হবে। আমার জানা মতে অনেক কর্মকর্তা এই ইস্পাত প্রকৌশল কর্পোরেশন থেকে রিটায়ার করেছে, তারা এখন কোটি কোটি টাকার মালিক। যেটা কথা আছে না যে রাজার ভান্ডারও ফুরিয়ে যায় খেলে, যে আপনারা অবশ্যই চাকরি করছেন, কিন্তু এই গতিতে চললে আমার মনে হয় না যে এই স্টিল ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের যে সংস্থাগুলো আছে সেগুলো খুব একটা লাভজনক হবে আগামীতে। তো আমাদের কিন্তু জাতির কাছে জবাব দিতে আছে। শিগগিরই ছাঁটাই নীতিমালা করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, মিনিকেট বা নাজিরশাইল নামে কোনো ধান নেই, মোটা চালকে ছাঁটাই করে এগুলো করা হয়। তবে কত ভাগ ছাঁটাই করা হবে এতদিন তারা কোনো নীতিমালা ছিল না। মানুষ মোটা চাল বাদ দিয়ে সরু চালের দিকে বেশি ঝুঁকায় দাম বেড়েছে বলেও মনে করেন মন্ত্রী। সকালে সচিবালয়ে ইন্টারন্যাশনাল নিউট্রিশন অলিম্পিয়াড উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী। বলেন, ব্যবসায়িক অমানবিক হওয়ায় নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যায়। ঢাকা আসতে আসতে যদি ঢাকাতে যদি তার 4 গুণ দাম বেশি বিক্রি হয়, এটা কিন্তু এইরকম কিন্তু আমাদের কোনো সিস্টেমও নাই, মনিটরিংও নাই, এবং আমাদের কোনো নীতিমালাও নাই, এবং আমাদের কোনো রেটও নাই যে মানে লাল শাক এই দামে বিক্রি করতে হবে, কপি এই দামে বিক্রি করতে হবে, এরকম কিছু নাই। আমরা যেটুকু আমদানি করি সেটা কিন্তু আমরা একেবারে জিরো ট্যাক্স দিয়ে কিন্তু করি না। জিরো ট্যাক্স দিয়ে করলে আমাদের দাম কিন্তু অনেক কমে যাবে। 25% ট্যাক্স ইজ ইকুয়াল টু পার কেজিতে 7 থেকে 8 টাকা পড়ে। আমরা যদি জিরো করে দিই তাহলে 7-8 টাকা আরও কমে যাবে। ফলেটা কি হবে? কৃষক কিন্তু ওই 2018 সালের মতো হবে। কৃষক আবার ধানে আগুন দিবে, ধান ছিটায় ফেলে দিবে, ধান লাগাবে না। রাজধানী পল্লবী থানায় চাঁদাবাজির মামলায় আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী ও জয়যাত্রা টিভির চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীর সহ 5 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরী আদালতে এই অভিযোগ দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা। অভিযুক্ত অপর 4 আসামি হলেন জয়যাত্রা টিভির জেনারেল ম্যানেজার হাজেরা, প্রধান বার্তা সম্পাদক কামরুজ্জামান আরিফ, কোঅর্ডিনেটর সানাউল্লাহ নুরি ও স্টাফ রিপোর্টার মাহফুজ শাহরিয়ার। নারায়ণগঞ্জে বাসে তরুণী ধর্ষণের ঘটনায় বাস চালক নুরুল হককে 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এছাড়াও গ্রেফতার হেলপার ও সুপারভাইজারকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বদরুজ্জামানের আদালত এই আদেশ দেন। এর আগে রোববার রাতে নারায়ণগঞ্জের মদনপুরে চলন্ত বাসে তরুণীকে ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর ফোন পেয়েছে বাসের চালক, হেলপার সহ 3 জনকে গ্রেফতার করে পুলিশ। রোববার রাত 10টার দিকে যাত্রাবাড়ি থেকে ছেড়ে যাওয়া বাসে ওই তরুণী রূপগঞ্জের গাউসিয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইলমা চৌধুরী মেঘলা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাজু ভাস্কর্যের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ধামরায় স্টুডেন্টস ফোরামের আয়োজনে এই মানববন্ধন হয়। এতে ইলমার বাবা সাইফুল ইসলামও যোগ দেন। শিক্ষার্থীরা অভিযোগ করেন, মেঘলাকে পরিকল্পিতভাবে নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে। আসামিরা প্রভাবশালী হওয়ায় বিচার পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে বলেও দাবি তাদের। জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শাহনেওয়াজ শাহান শাহ আলম আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এর আগে 16 ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠানে শহীদ মিনারে দেওয়ানগঞ্জ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মেহের উল্লাহকে লাঞ্ছিত করার অভিযোগে ওই দিনই থানায় মামলা হয় মেয়রের বিরুদ্ধে। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আওয়ামী লীগ প্রার্থী নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। গেল রাতে উপজেলার দামোদরদী এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় ক্যাম্পের বিভিন্ন সরঞ্জাম পুড়ে যায়। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
পানি সম্পদ উপমন্ত্রী AKM এনামুল হক শামীম বলেছেন, সব অপশক্তি রুখে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে দেশ। গতকাল শরীয়তপুরের নড়িয়ায় ভাষা সৈনিক ডাক্তার গোলাম মাওলা উড়াল সেতুর ভিত বসানো অনুষ্ঠানে কথা বলেন তিনি। উপমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর মতো মৃত্যু ভয়কে উপেক্ষা করে তার কন্যা শেখ হাসিনা পদ্মা সেতু সহ বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়ন করছেন। বিশ্বে বাংলাদেশ এখন রোল মডেল বলেও দাবি করেন এনামুল হক শামীম। শুরু হয়েছে RTVর আয়োজনে 12তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা GPH ইস্পাত আলোকিত কোরআন 2022-এর অডিশন রাউন্ড। সকালে রাজধানীর দক্ষিণ বাসাব্বর আলমানার মডেল মাদ্রাসা প্রাঙ্গণে র্যালির মধ্য দিয়ে ঢাকা জেলা প্রথম অডিশন শুরু হয়। এ সময় QS মাল্টিমিডিয়া চেয়ারম্যান মাওলানা লুৎফর রহমান, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব হাফেজ মাওলানা মহিউদ্দিন কাশেমি ও হাফেজ মাওলানা হেমায়েত উদ্দিন সহ অন্যান্য বিচারকরা উপস্থিত ছিলেন। অডিশন পর্ব শেষে আগামী 31শে জানুয়ারি তেজগাঁও বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে অনুষ্ঠিত হবে সিলেকশন রাউন্ড। মুজিব বর্ষ গোল্লাছুট সুপারস্টার প্রতিযোগিতায় 4 কিশোর চ্যাম্পিয়ন হয়েছে। রাজধানীর নিউ স্কাটনের বিয়াম মিলনায়তনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ এনামুর রহমান। নৃত্য ও সঙ্গীত বিভাগে রানার্স আপ সহ মোট 16 কিশোরকে পুরস্কার দেওয়া হয়। প্রতিযোগিতায় অংশ নেয় প্রায় 2 শতাধিক শিশু। গোল্লাছুট পরিবারের প্রতিষ্ঠাতা লিমা সুলতানা লিপু সহ অন্যান্য অতিথিরা এই সময় উপস্থিত ছিলেন। যুব এশিয়া কাপ ও যুব বিশ্বকাপে অংশ নিতে দেশ ছাড়ছে বাংলাদেশ দল। অফিসিয়াল ফটো সেশনে অংশ নিয়ে বেশ আশাবাদী অনূর্ধ্ব-19 বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। বিসিবির ক্রিকেট একাডেমিতে খেলোয়াড় ও কোচিং স্টাফরা উপস্থিত ছিলেন। আরব আমিরাতে 23শে ডিসেম্বর শুরু হবে 8 জাতির অনূর্ধ্ব-19 এশিয়া কাপ। পরদিন নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের মিশন শুরু হবে। 31শে ডিসেম্বর ফাইনাল দিয়ে শেষ হবে এশিয়ান যুবাদের সর্বোচ্চ আসর। 14 জানুয়ারি থেকে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বসতে যাচ্ছে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ। মধ্যপ্রাচ্যের দেশটি থেকেই ক্যারিবীয় দ্বীপে উড়ে যাবে রাকিবুল হাসানের দল। গতবার তো এরকম কোভিড সিচুয়েশন ছিল না, এবার কোভিডের সিচুয়েশনের কারণে যেখানে আমরা যেরকম প্রিপারেশন ওয়াইজ ওরকম ভালো নিতে পারি না, বাকি টিমগুলোও ওরকমই। সো আমরা গত 2-3 মাসে প্রায় 3টা সিরিজ খেলছি এবং আমি মনে করি ওটাও খারাপ না। আমরা মানে এনা প্রিপারেশন নিতে পারছি এবং লাস্টেই এশিয়া কাপ ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে আমরা যেই এখন যে প্রিপারেশন কেমন করলাম এটা আমাদের হেল্প করবে। বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের আয়োজনে শুরু হলো বিজয় দিবস হ্যান্ডবল প্রতিযোগিতা 2021। বিকেলে রাজধানীর ক্যাপ্টেন মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। নারী ও পুরুষ বিভাগে 6টি করে দল অংশ নিচ্ছে এবারের প্রতিযোগিতায়। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে পরস্পরের মুখোমুখি হবে দলগুলো। এর আগে জাতীয় ক্রীড়া পরিষদে শেখ কামাল অডিটোরিয়ামে যুব কল্যাণ তহবিল থেকে 809টি সংগঠনকে 3,30,00,000 টাকা অনুদান দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। সংবাদ শেষ করব প্রধানমন্ত্রীর মালদ্বীপ সফরের খবর দিয়ে। মালদ্বীপ সরকারের আমন্ত্রণে ভারত মহাসাগরের দ্বীপ রাষ্ট্রটি সফরে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন খবরে উচ্ছ্বসিত মালদ্বীপ প্রবাসী বাংলাদেশিরা। নতুন শ্রমিক আনার ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রত্যাহার, অনিয়মিত শ্রমিকদের নিয়মিতকরণ সহ নানা সমস্যার সমাধানের প্রত্যাশা তাদের। নিহার নন্দীর তোলা ছবিতে মালদ্বীপ থেকে ফিরে বিস্তারিত জুলহাস কবিরের রিপোর্টে ধারাবাহিক প্রতিবেদনে আজ থাকছে প্রথম পর্ব। ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মালদ্বীপে সরকারি সফরে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এই সফরকে ঘিরেই দীর্ঘদিনের জট পাকিয়ে থাকা সমস্যার সমাধানের আশায় বুক বেঁধেছেন দেশটিতে কাজ করা 1 লাখ প্রবাসী বাংলাদেশি। নানা প্রতিকূলতার মধ্যেই এখানে নির্মাণ ও মৎস্য শিল্পের পাশাপাশি হোটেল, রেস্টুরেন্ট সহ বিভিন্ন চাকরি ও ব্যবসা করে নিজেদের শক্ত অবস্থান গড়ে তুলেছেন বাংলাদেশিরা। তবে 2019 সাল থেকে বাংলাদেশি অদক্ষ শ্রমিক নেওয়া বন্ধ রেখেছে মালদ্বীপ। সে কারণে নতুন করে সম্ভাবনা সৃষ্টি হওয়া এই শ্রমবাজারে যেতে পারছেন না কর্মীরা।
আবার প্রায় 50,000 অবৈধ শ্রমিকের বৈধ কাগজ না থাকায় ভোগান্তি চরমে উঠেছে তাদের। বাংলাদেশে মেইন পাওয়ার অনেক কম, এই কারণে এখন ইন্ডিয়া থেকে অনেক মেইন পাওয়ার নিতেছে, এটাও গভর্নমেন্টে দেখতে হবে। বাংলাদেশ সরকার যদি এটাকে একটু হেল্প করার দেয়, হাতটা বাড়িয়ে দেয়, তাহলে আমাদের জন্য একটা হয়, ভালো হয়। টাকা পয়সা পাঠাইতে সমস্যা, এটা বৈধভাবে আমরা কিভাবে টাকা পয়সাগুলো পাঠাইতে পারি, এই ধরনের সুবিধা করলে আমাদের প্রবাসীদের জন্য ভালো হয়। দালাল চক্রের চক্রান্ত এবং বেতন কম পাওয়া সহ নানা অভিযোগ প্রবাসীদের। তবে প্রধানমন্ত্রীর এই সফরে শ্রমিকদের মজুরি এবং অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দর কষাকষির আহ্বান তাদের। আমরা চাই তো প্রধানমন্ত্রী আসুক, আমার কথা শুনুক, ইন্ডিয়ানকে যেমন একটা মূল্যায়ন দেয়, আমাকে তো মূল্যায়ন দেয় না। তবে আমাদের সরকার এসে যদি তাদের কথা বলে, তাহলে এটা বুঝবে না এদের সরকার এসে কথা বলছে। তো এই জিনিসটা যদি সরকার আসে, যদি আমাদের জন্য যদি একটু সুবিধা করে দেয়, আমরা মনে প্রবাসীরা অনেক আনন্দিত হব। মালদ্বীপের কোম্পানিগুলো বাংলাদেশ থেকে শ্রমিক নিতে চাইলেও দেশটির সরকারের নীতির কারণে তা সম্ভব হচ্ছে না বলেও জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। সরকারের উচ্চ পর্যায় থেকে মালদ্বীপ সরকারের উচ্চ পর্যায়ে এই বিষয়ে একাধিকবার অনুরোধ করা হয়েছে এবং আমার দৃঢ় বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রীর আসন্ন সফরেও এই বিষয়টা আলোচিত হবে এবং তিনি যখন সরাসরি এদেশের মহামান্য রাষ্ট্রপতিকে বলবেন, নিশ্চয়ই তারা অনেক গুরুত্বের সাথে বিষয়টা দেখবে। মহামারীর কারণে মালদ্বীপের নির্মাণ শিল্প গত 1.5 বছর ধরে স্থবির। নির্মাণ শিল্পটা যখন আবার চাঙ্গা হয়ে উঠবে, তখন বাংলাদেশ থেকে কর্মী নেওয়া ছাড়া মালদ্বীপের হাতে অন্য কোনো উপায় নেই বলে মন্তব্য করেন হাই কমিশনার। শ্রমবাজার হিসেবে মালদ্বীপ বাংলাদেশিদের কাছে অন্যতম একটি গন্তব্য, আর দীর্ঘদিন ধরে এখানে বাংলাদেশিদের থাকার ফলে নানা সমস্যায় জড়িত এদেশের প্রবাসী বাংলাদেশিরা। তবে প্রধানমন্ত্রীর আসার খবরে তারা আশায় বুক বাঁধছেন, এবার হয়তো তাদের যে সমস্যাগুলো আছে সেগুলোর দ্রুত সমস্যার সমাধান হবে এবং দুদেশের কূটনৈতিক সম্পর্ক আরও বেশি জোরদার করতে বাংলাদেশকে আরও বেশি উদ্যোগী হওয়ার পরামর্শও দিয়েছেন বিশেষজ্ঞরা। জুলহাস কবির, RTV, মালে, মালদ্বীপ। দর্শক, সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। RTVর সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে।